রাষ্ট্রে শ্যাডো সরকার বলা শুধু বললে কম হবে, জামাতি যেন উত্থান ঘটেছে রাষ্ট্র পরিচালনায়। জামাতি প্রেসক্রিপশন দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালিত করছে। কাজে আমি মোটেও বিস্মিত না, আমি দুঃখিত এই কারণে। আর ৫ আগস্ট ২০২৪ থেকে শুরু করে গত ১৭-১৮ মাস যা যা ঘটেছে নারীর সাথে, সেই ঘটনাগুলো তো কে করেছে? সে ঘটনা তো কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কোনো মুক্ত মনা মানুষ করেনি, করেছে তো জামাত ইসলামের সেই তৌহিদি জনতা, সেই সকল লাল বদর, সেই সকল রাজাকারদের লোকজনই তো করেছে। এবং এর মধ্যে কি আমরা শুনিনি আমাদের আমাদের হাদির মতো যে অশ্লীল শব্দ চয়ন করেছে? হাদিকে কে রাষ্ট্রের হিরো বানালো? জুলাইতে যে সকল জঙ্গিদেরকে আমরা দেখলাম নারীর উপরে, মুক্তিযুদ্ধের উপরে, সকল কিছুর উপরে যে ধরনের নোংরা ভাষা আমরা দেখেছি, কুৎসিত ভাষা আমরা দেখেছি, সেই কুৎসিত ভাষার ছেলে মেয়েরা কারা, কাদের পৃষ্ঠপোষকতায় তারা রাজপথে ছিল? তারা তো সবই জামাত শিবিরে, জামাত ইসলামের লোকজন। কাজে আজকে নতুন করে বলার কিছু তো নেই। জামাত ইসলামের আমির তো ইন্টারভিউতে চেয়ারে সুন্দর করে বসে সুন্দর ভাষায় বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেছে, আল্লাহ নাকি বলেছে কোন নারীর প্রধান হতে পারবে না। সেগুলো তো উনি একেবারে সব জ্ঞানে ইন্টারভিউতে বলে দিয়েছে সবকিছু। তাহলে উনার কি বলে সোশ্যাল হ্যান্ডেলে কি হলো না হলো, হ্যাক হলো, সমস্ত ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। এবং উনার পক্ষে কিছু জামাত ইসলামের উগ্রপন্থী মৌলবাদী কিছু নারী পাশাপাশি বলছে, উনার কথারে প্রতিধ্বনি করছে। এই ঘটনাগুলো তো ঘটে আসছে ১৭-১৮ মাস। বিস্মিত হবেন না, বরং দুঃখ প্রকাশ করেন এই সকল দ্বিচারিতার যে সাপোর্ট করা কিছু নারী রয়েছে, কিছু সুশীল বুদ্ধিজীবী রয়েছে, কিছু গণমাধ্যম রয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন অবৈধ সরকার রয়েছে, যারা এই জামাত ইসলামের এই ধরনের তৌহিদি জনতার মোরাল পলিসিং করা, এই সমস্ত নারীর উপরে ফতোয়া জারি করা, এগুলো সবকিছুকে গত ১৭-১৮ মাসে জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। তাদের ভাষায় এগুলো হচ্ছে বাংলাদেশে তারা এই ধরনের রাষ্ট্র হবে তার একটা প্রমো তারা চালিয়েছে, টিজার চালিয়েছে। অপেক্ষা করেন, যদি আজকে নির্বাচনে এই যে মানে কি জুলাই সনদ, গণভোট, হ্যাঁ ভোট এগুলো হতে দেন, এই প্রহসনের নির্বাচন, অবৈধ নির্বাচনটা যদি তারা সফলভাবে করে, তাহলে নারীকে এফর ওফর করে ফেলবে ওরা। কিছুই করেনি এখনো, তারা জাস্ট নমুনা দেখাচ্ছে আমাদেরকে। মুখে বলছে বেশ্যা, ধানমন্ডি ৩২কে তারা পতিতালয় বানাবে, কি বলা বাকি রেখেছে? গণিমতের মাল, এগুলো কি তারা বলেনি? নারী ঘরে থাকবে, একজন পুরুষ ৪টা মেয়ে বিয়ে করতে পারে, দুজন, দ্বিতীয় স্ত্রীকে বিয়ের সময় কোন রকমের কোনো পারমিশন লাগবে না, কোর্টে রায় দিচ্ছে। তারা নারীর প্রতি কোথায় সম্মান দেখিয়েছে? আজকে এই শব্দটি, এই বেশ্যা শব্দটি, এই পতিতা শব্দটি হাজারবার ব্যবহৃত হয়েছে। হাদি যে শব্দটি বলেছে সেটি কি শব্দ? এগুলোকে রাষ্ট্র এবং জামাত ইসলামী আমাদের দেশের কতিপয় দুষ্কৃতিকারী বর্বর অসভ্য মানুষ এগুলোকে সামনে রেখেছে, এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি এবং রাষ্ট্রকে সেই অসভ্যদের হাতে নিয়ে যাচ্ছে। জামাতের চরিত্র উন্মোচিত, আমাদের কিছু মানুষ দেখতে চায় না। ধন্যবাদ। একেবারে সঙ্গে থাকুন রোকেয়া প্রাচী। ওমর সেলিম ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এই যে জামাত ইসলামীর আমির যে বক্তব্য দিলেন আজকে, তিনি আবার সেই বক্তব্য বলছেন যে এটা এক স্যান্ডেলে হ্যাক হয়ে গেছে এবং তিনি একেবারেই তার প্রতিবাদ করছেন। আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন? আমি রোকেয়া প্রাচীর কথা ধরেই বলতে শুরু করতে চাই। রোকেয়া খুব সুন্দর করে বলেছে যে জামাতের রোলটা কি ছিল, এবং ৭১ সালে জামাতের রোল কি ছিল আমরা সবাই জানি, এবং তারা পাকিস্তানিদের হয়ে কাজ করেছে এবং পাকিস্তানি আর্মিদেরকে বাড়ি বাড়ি গিয়ে ধরে, বিশেষ করে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এইসব ফ্যামিলির তরুণীদেরকে ধরে তারা পাকিস্তান আর্মিদেরকে সাপ্লাই দিত। এটার মধ্যে কোনো ভুল নাই। ওকে, এটা হিস্ট্রিতে লেখাও আছে এবং আমাদের নিজের চোখে দেখাও, আমার নিজের চোখেও দেখা। এবং
ওদের এগেনস্টে যদি কেউ কিছু বলতো তাহলে তাদেরকে ধরে দিত। খালি জামাত না, জামাত তখন গোলাম আজমের নেতৃত্বে তারা তো পাকিস্তানিদেরকে সাপোর্ট করতোই, এবং তার নেতৃত্বে ওই সময় তারা আল বদর আল শামস করেছেন এবং শান্তি কমিটি করেছেন। সেই শান্তি কমিটির চেয়ারম্যানরা জানতো কে মুক্তিযুদ্ধের কোন বাড়ি থেকে মুক্তিযোদ্ধারা গেছে, সেই বাড়িতে গিয়ে যদি তরুণী বয়সে কোনো মেয়েরা থাকতো তারপর আসতো। জামাত যে কথাটা বলেছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, তার স্ত্রী তো একজন ডাক্তার, তাহলে কি উনি একজন বেশ্যাকে বিয়ে করে নতুন করে তাকে সংসার করালেন, নাকি বেশ্যা করতে বেশ্যানীতি করতেই পাঠাচ্ছেন? এটা আমি তাকে প্রশ্ন করতে চাই। তার মেয়ে একজন ডাক্তার, এই ব্যাপারে কি বলবে? আমার নিজেরও মেয়ে আছে দুইটা, এই জন্য আমি কোনো কথা বললাম না তার মেয়েকে নিয়ে। সে তার প্রশ্নের উত্তর দেখ সেটা আগে। তারপরে আজকে একটা আশ্চর্য জিনিস বিষয় দেখলাম, আজকেই বিজনেস স্ট্যান্ডার্ডে পড়তেছিলাম আমি, ওখানে লিখেছে মেন হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যাজ এ গার্ডিয়ান অফ দ্য উইমেন, এইভাবে টাইটেলটা দিয়েছে। সেরকম বিজনেস স্ট্যান্ডার্ড আমি জানি না এটা বলেছে কে। জামাতের একটা মহিলা উইং আছে, সেটা আমি জানতাম না, আমি গত 3 দিন আগেই জানলাম মাত্র যে জামাতের একটা মহিলা উইং আছে। সেই মহিলা উইং এর প্রেসিডেন্ট নুরুন্নেসা এবং সেক্রেটারি হাবিবা তারা এই বক্তব্যটা দিয়েছে, এবং তারা নির্বাচন কমিশনে গিয়েছিল প্রোটেস্ট করতে। এদিকে ঝাড়ু মিছিল তো হয়েছেই, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে। এবং আমার মতে যে রোকেয়া যেহেতু সাংস্কৃতিক অঙ্গের মহিলা, সমস্ত মহিলাদেরকে বাংলাদেশে যারা আছেন বর্তমানে এবং বিদেশে, সমস্ত মহিলাদেরকে, সাংস্কৃতিক মহিলাদেরকে জেগে উঠতে হবে, বলতে হবে যে আমরা বাঙালি, ওকে, তারপরে আমাদের ধর্মটা আসবে। এবং এখানে যে আমাদের একটা একটা হিস্টোরিক্যাল কোর্সের প্রশ্ন আমি উত্থাপন করি, হয়তো অনেকেই সেটা মনে করতে পারতেছেন না। হযরত যে বলেছে যে জামাতের নেতৃত্ব আমি মানি না, আল জাজিরা টকশোতে আমি নিজের কানে শোনা, বলেছে আল জাজিরার ইন্টারভিউতে শফিকুর রহমান বলেছেন যে জামাতের মহিলার নেতৃত্ব করতে পারে না ইসলামে। তাহলে হযরত আয়েশা সিদ্দিকী কি করে উট, ব্যাটল অফ ক্যামেল যেটা বলে ইংরেজিতে, ইংরেজি বাংলাতে বলে উটের যুদ্ধ, ওই যুদ্ধতে নেতৃত্ব উনি দিলেন কেমন করে? উনি ওই নেতৃত্ব দিলেন কেমন করে? ওটা কি ইসলামের বাইরে? হযরত আয়েশা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন নাকি? আমি ভুল বললাম? বিবি খাদিজা, খাদিজাতুল কুবরা ছিলেন স্ত্রী। হ্যাঁ, উনি ব্যবসায়ী ছিলেন, কর্মজীবী নারী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কিন্তু নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে আয়েশা। হ্যাঁ হ্যাঁ, ওরা কন্যা, হযরত মুহাম্মদের কন্যা। ওকে, তাহলে এটা এটা শফিকুর রহমান ভুলে গেল কেমন করে? আর জামাতের আজকে যে বক্তব্য, এবং আমি পাকিস্তানে একটা রিল দেখলাম, আমি খুব অল্প এই টকশোতে ঢুকানো 2 মিনিট আগে দেখেছি মাত্র। সে বলতেছে তার প্রোটেস্ট করেছে, তারা প্রোটেস্ট করেছে, পাকিস্তানি এক মাওলানা সাহেব, কি নাম আমি জানি না, ও কি জামাতের কিনা তাও আমি জানি না। আমি খালি এই 3টা সেন্টেন্স শুনলাম যে বলতেছে, ইংরেজিতে বলছে, হোয়াট ইজ প্রস্টিটিউট, হু আর দ্য প্রস্টিটিউট, দে আর ইন ইসলামাবাদ, দে আর ইন দ্য আর্মি ক্যাম্প, দে গো টু দ্য মায়ামি বিচ। এইটুক শুনলাম আমি। তার মানে কি এইটার একটা রিপারকাশন, তাদের যে বাপ শফিকুর রহমানের বাপ যে পাকিস্তান, সেই বাপের দেশেও এটা রিপারকাশন হয়েছে। তো সুতরাং এটা পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দিবে পরবর্তীতে, সেটা হবে না। রাজনৈতিক বক্তব্য সময় অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু এটা সত্য না। আর আজকে যে জামাত বক্তব্য দিয়েছে, জামাতের আমির, যে মহিলাদের কিছু হলে আমরা নেমে পড়বো। আচ্ছা, তোমরা এক মুখে দুমুখো সাপ বলে আর কি, যেটা একই মুখে কয়টা কথা বলতেছে তারা, নিজের কথা নিজেকেই সে কন্ট্রাডিক্ট করতেছে। তৃতীয়ত আমি বলবো, আপনি জানেন কিনা, রোকেয়া তুমি জানো কিনা, 2.5 কোটি বোরখা অর্ডার করা হয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে। এই 2.5 কোটি বোরখা নিয়ে কয়দিন পরেই একটা ডেমনস্ট্রেশনে নামবে গার্মেন্টস ওয়ার্কাররা। এই খবরটা আমার কাছে একটা বিশেষ সূত্র থেকে এসছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এমনি বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিন পরে, হ্যাঁ, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে চীন নিয়ে নিচ্ছে, কিন্তু ওটা পরবর্তী আলোচনার জন্য রাখবো। মহিলাদেরকে আমাদের মতে, আমাদের নানি দাদি মারা তো ওনারাও মুসলমান ছিলেন, ওনারা মাথায় কাপড় দিতেন, কিন্তু এই বোরখা বা হেজাব তো পরতেন না, তাই না? এটা তো সবাই, বিপুলও জানে সেটা, তাই না? তাহলে
এই মানে তাদেরকে বাধ্য করা হবে ঘরে রাখতে, এবং ওই যে একটা নতুন আইন করলো যে দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রী পারমিশন লাগবে না, পরে ওটাকে যদি উল্টিয়েছে তারা সুপ্রিম কোর্ট। কিন্তু তবুও তো এইটা জামাতের যে উদ্দেশ্য, জামাত কাছে রাষ্ট্র থেকে আনলো কারা? আমি তো বলবো রাষ্ট্রতে এনেছে বিএনপি আর আর্মি। আর্মির ওয়াকার যে একটা বেঈমান, এটা তো সবাই জানে এখন এই মুহূর্তে, কারণ সে বলেছিল আপনি চলে যান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলেছিল যে আমি টেক কেয়ার করবো, কিন্তু সে টেক কেয়ার প্রথম কাকে দেখা করতেছে? জামাত ইসলামের লিডার এবং হেফাজতের লিডার কি, সে যখন বেরিয়ে আসে, এটা টিভিতে ফুটেজ এখনো আছে, এই ফুটেজ আমি সেভ করে রেখেছি। তো তো জামাতকে রাষ্ট্রের মধ্যে আজকে তারা শ্যাডো গভর্নমেন্ট না, প্রার্থী বলতেছিল শ্যাডো গভর্নমেন্ট, তারাই গভর্নমেন্ট, তারাই ইনস্ট্রাকশন দিচ্ছে কি করতে হবে। ইউনুসের কোনো ক্ষমতা নাই, ইউনুসের কোনো ক্ষমতা নাই যে সে তাদেরকে, ইউনুস ব্যক্তিগত লাইফে কতটুকু ইসলামিক এটা আমরা সবাই জানি, এটা বললে দিতে হবে না, কিন্তু সে এখন বাধ্য হয়ে ইসলাম হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। সে তার প্রতিশোধ পরায়ণ ব্যক্তি, সেটা প্রতিশোধ পরায়ণ ব্যক্তি, সেটা প্রমাণিত। এবং জামাতকে সে সামনে এনেছে, জামাতের পিছনে জামাতের ইনস্ট্রাকশনই চলতেছে তারা। এই পুরা 5ই আগস্টের যে ঘটনাটা হয়েছে, আমি বলবো আর্মি, দেশীয় ষড়যন্ত্র যারা করেছে, জামাত এবং জঙ্গি, যে জঙ্গি উত্থানটা হয়েছে এটা খুবই জরুরি দরকার। জঙ্গি উত্থানটাকে উস্কিয়েছে আমাদের জামাতি যে এরা আছে, তারা তো ভিতরে ভিতরে কাজ করে সবাইকে নিয়েছে। আর একটা জিনিস এখানে বলে রাখা দরকার বিপুল, যে হচ্ছে জামাতিরা ঘরে ঘরে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে এবং বিকাশ নাম্বার নিচ্ছে। তার মানে কি? তার মানে তারা ভয় দেখাচ্ছে মহিলাদেরকে যে আমাদেরকে ভোট দিবা, নাহলে তোমরা জাহান্নামে যাবা। একেবারে আপনার সাউন্ড চলে গেছে বলতেছে আপনার, জি হ্যাঁ। তো এইটাকে প্রোটেস্ট করতে হবে। এখন আমার মতে, যেটা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং মেন স্ট্রিম মহিলারা যাতে নেমে আসতে হবে, এবং আমাদের সুশীল সমাজের মহিলারা, যে সুফিয়া কামালের কন্যা আমাদের সুলতানা কামাল আপা কোথায়, ওকে, খুশি কবির কোথায়, এই যে এনারা যে অ্যাক্টিভিস্ট ছিলেন হিউম্যান রাইটস এর, এনাদেরকে তো এখন আমি আওয়াজ পাচ্ছি না কেন? তাদেরকে তো আওয়াজ তুলতে হবে। আমি খালি দুজনের নামই বললাম, আরো অনেকে আছেন, আরো আমাদের বন্ধু বান্ধব অনেকে আছেন যারা আমাদের বয়সী, তারা কোথায় আজকে? সেসব মহিলারা কোথায়? তারা তো জেন্ডার বেস কাজ করেন, তারা সব জেন্ডার বেস ইকোনমিক্স, জেন্ডার বেস পলিটিক্যাল সায়েন্টিস্ট, জেন্ডার বেস ইন্টারন্যাশনাল বক্তব্য রাখেন, কিন্তু তারা কোথায়? সেসব মহিলারা কোথায়? আমি একটা অভদ্রভাবে কথা বলতে, তারা স্লিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এখন হঠাৎ করে দেখতেছি শারমিন মুর্শিদের কথা উল্লেখ করতেছি, প্রাচী, ডোন্ট মাইন্ড, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল উইমেন, কিন্তু আমি শারমিন মুর্শিদ স্লিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়াতে কিছুদিন আগে, এখন হঠাৎ করে তার ফুল হাতা এবং তার বোরকা পরে ঘুরে বেড়ালো, আমি আশ্চর্য হব না। এই যে চেঞ্জটা জামাত তো ক্যাপচার করতেছে, তার মানে কি জামাতকে তারা গিভিন করে দিচ্ছে। কিন্তু মেইন স্ট্রিম মহিলারা তোমাদের মতন এবং যারা সাংস্কৃতিক কর্মী আছে, শাওন একটা খুব ভালো বক্তব্য দিয়েছে, মেয়েরা আফরোজ শাওন অভিনেত্রী, সে তো এটার এগেন্সটে প্রোটেস্ট করেছে যে আমাদেরকে বেশ্যা বলবে কেন, তাকে রাইট দিতে কে? প্রথমত তাকে এইটার জন্য সু করা উচিত, সুপ্রিম কোর্টে গিয়ে এই বক্তব্যটার জন্য একজন লয়ার বা একজন মহিলা লয়ার গিয়ে সু করা উচিত যে এই কথাটা কেন সে বলেছে, এই কথাটা ড্যামেজিং টু উইমেন। তো সেটার জন্য তাকে কোর্টে করা উচিত, কোর্টের দিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত, এটা আমি বলবো আর কি। হ্যাঁ, এই মহিলা হচ্ছে 51% অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ, 51%। তাদেরকে বাদ দিয়ে তাদেরকে নেতৃত্বে আসতে দিবে না। যে শেখ হাসিনা নিজে মহিলা ছিলেন, স্পিকার নিজে মহিলা ছিলেন, অপোজিশন লিডার মহিলা ছিলেন, এবং খালেদা জিয়াও মহিলা ছিলেন। সেই খালেদা জিয়ার আন্ডারে তো তারা ঠিকই ভোট করেছেন, খালেদা জিয়ার আন্ডারে তারা মিনিস্টারও ছিলেন, তারা মহিলার নেতৃত্ব মানল না কেন? তারা মহিলা নেতৃত্ব তখনই মেনেছেন। এখন নতুন করে কি বয়ান দিচ্ছে তারা? এই যে বয়ান বা স্টেটমেন্ট যারা দিচ্ছে এখন, এই স্টেটমেন্ট তারা নিজেদেরকে কন্ট্রাডিক্ট করতেছেন। তো শেখ হাসিনা
মহিলাদেরকে যে পর্যায়ে নিয়ে উঠিয়ে নিয়ে এসছে, এম্পাওয়ারমেন্ট, ওমেন্স এম্পাওয়ারমেন্টটা যেটা হয়েছিল জি মহিলাদের, সেই মহিলা বিষয়ক যে ব্যবস্থাটা হয়েছিল সেটা সব জায়গাতে মহিলারা এগিয়ে আছে। এখন কর্মজীবী মহিলা বাংলাদেশের অলমোস্ট 50%। তো তাদেরকে কি বাদ দিয়ে দিবে শফিকুর রহমান? শফিকুর রহমানের কি কি উদ্দেশ্য? জামাত 71 সালে যা ছিল এখনো তাই আছে। যারা বলে, এবং ভারতীয় কিছু সাংবাদিকদেরকেও শুনতে শুনেছি, এবং সারা কুক যে ইংল্যান্ডের অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, সে পর্যন্ত বলেছে এই জামাত 71-এর জামাত না, এটা মডার্ন জামাত। তো মডার্ন জামাত যদি এই হয়, তাদের চরিত্র চেঞ্জ হয়নি, তাদের চরিত্র একই আছে, এবং এই চরিত্র দিয়েই তারা নির্বাচন করছে। নির্বাচনের সহিংসতা যেটা হবে, আমি তো প্রথম থেকে বলছি কোনো নির্বাচন হবে না। প্রথম দিন থেকে রোকেও জানে, রোকের প্রোগ্রামও আমি বলেছি যে এই নির্বাচন হবে না, জামাত তো করতে দিবে না, বিএনপিও করতে দিবে না, বা যে কোনো কারণে হোক নির্বাচন হবে না, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতেছি। আমি দুপুর 2টা পর্যন্ত 12 তারিখে বলবো যে নির্বাচন শেষ, কারণ বিএনপির ইতিহাস আছে নির্বাচন উইথড্র করা। তো এই যে বক্তব্যটা আনলো এখন শফিকুর রহমান, এটা এনে একটা নতুন ডাইমেনশন দিয়েছে এই নির্বাচনী প্রচারণা, যেটাই হচ্ছে, যেটা শ্যামী নির্বাচন বলেছে আমাদের জয়। আমিও একই কথা বলি, প্রহসনমূলক একটা নির্বাচন, এই প্রহসনের খেলা চলছে। এই খেলাটা, নির্বাচন তো হয়ে গেছে, হ্যাঁ না ভোটও হয়ে গেছে। হ্যাঁ না ভোট যদি 5% পরে হ্যাঁ, সেটাকে তারা বলবে 100% বা 110% বলতে পারে, সেটা আমার অবিশ্বাস্য কিছু না। তারা এটা অলরেডি ডিক্লেয়ার্ড, এটা কয়েক মাস হয়ে গেছে। আর 5 দিন ধরে তারা, 5 দিন পর এটা সংসদীয় নির্বাচনও কিনা সেটা একটা সন্দেহজনক, কারণ ওই যে আলী রিয়াজ না খালি রিয়াজ কে আছে একজন, আমি আমার আর একটা অক্ষর, খালি রিয়াজ, হ্যাঁ খালি রিয়াজ, হ্যাঁ খালি রিয়াজ। তো খালি রিয়াজ যে বলেছে যে 180 দিন পরে সরকার হ্যান্ড ওভার করবে, তার মানে কি এটা এই ইলেকশন করার দরকারটা কি? তুমি ডিক্লেয়ার দিয়ে দাও, আমি একে প্রাইম মিনিস্টার বানালাম, এই হলো, তাহলে আমি থাকলাম। এই জামাত তো এইটাই চাচ্ছে, জামাত ইলেকশন করে আসতে চাচ্ছে না, কারণ জানে তো জনগণের ভোট পাবে না, কিন্তু তারা গ্রামগঞ্জে গিয়ে মহিলাদেরকে ভয় দেখাবে, এইটা একটা চিন্তার বিষয়। কারণ আমি যে খবরগুলো পাচ্ছি, সে মহিলারা, মানে আজ আমাদের যে মহিলারা এবং কিছু পুরুষ ও মহিলা সেজে ঢুকতেছে বাড়ির মধ্যে, ঢুকে যে তাদের কাছে ভোটের আইডি নিচ্ছে, নিয়ে তাদেরকে ভয় দেখাবে। সঙ্গে থাকুন সেলিম ভাই, আসবো আপনার কাছে আবার। রোকেয়া ভাই, এই যে প্রসঙ্গটা তুললেন, 71-এর ভূমিকায় কি জামাত আবার অবতীর্ণ হলো কিনা, 71-এ তাদের ভূমিকা যেমন ছিল তারা সেই রূপে আবির্ভূত হচ্ছেন কিনা, এবং এই যে শুধু যে এই কথা বলেছেন জামাতের আমির তা না, তারা তো ইতিমধ্যে তাদের নারীদেরকে বিভিন্ন বাসা বাড়িতে পাঠিয়ে নানাভাবে মানুষের ভোটার আইডি কার্ড নেওয়া, যেটা সেলিম ভাই তুলছিলেন প্রসঙ্গ, ভোটার আইডি কার্ড নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া, গোপন তথ্য জেনে নেওয়া, এইগুলো করছে। এইটা কি আসলে জামাতের একটা নতুন কৌশল কিনা? আচ্ছা, ধন্যবাদ। কয়েকটা প্রসঙ্গ আছে, আমি সেগুলো একটু একটু করে আগে বলি। সেটা হচ্ছে বোরখা। এই বোরখার বিষয়ে আরেকটা তথ্য আছে, সেটা আমি আপনাদেরকে দিই। তারা দেখাবে যে ইলেকশনের দিন লম্বা লাইন দেখাবে, এবং সে লম্বা লাইনে একটা গ্রুপ বোরখা পরে দাঁড়াবে, তারপর সেই ব্যক্তিগুলাই বা সেই নারীরাই, কারণ জুলাইতে আমরা দেখেছি ছেলেরাও বোরখার সাথে নারী হয়েছিল, তারা চলে যাবে কি বোরখাটা চেঞ্জ করে ওরাই আবার আরেকটা বোরখা পরে আবার একটা লম্বা লাইন হবে। এই যে 2.5 কোটি বোরখা হচ্ছে, সে 2.5 কোটি বোরখার কিছু ব্যবহৃত হবে লম্বা লাইনে, ওই কুমিরের ছানা দেখানোর মতো ওই একই জিনিস ঘটবে, এবং এর মধ্যে কিছু বোরখা ক্রাইম করবে, সেটি বোরখার ভেতরে আর্মস নিয়ে যাবে, অরাজকতা করবে, এরকম ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এটি গেল একটি। আরেকটি হচ্ছে পাজি রিয়াজ বলবো, আমি খালি রিয়াজ বলবো না। পাজি রিয়াজ যেটা করেছে, সেই পাজি রিয়াজের বক্তব্য এবং সবকিছু অনুযায়ী, এবং যেরকম আপনিও বললেন, আমরাও জানি যে হ্যাঁ ভোট না ভোট, কি ভোট, ভালো ভোট খারাপ ভোট, সবকিছু মিলে তাদের যে নেগোসিয়েশন যা কিছু, সেটাকে পাজি রিয়াজ যে 180 দিনের গণপরিষদ করেছে, সেটা নিয়ে আসলে এখনো নেগোসিয়েশন চলছে। আচ্ছা, এখন আপনি আরেকটা কথা এলো যে এই যে নারীদেরকে বেশ্যা বলা হলো, নারীরা চুপ করে আছে নাকি? এখন এই যে নারীদের পক্ষ থেকে কিছু জামাত ইসলামের পালিত নারী আছে, তারা বলছে যে
জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব যা বলেছে সেটা ঠিক, এবং তারা আল্লাহকে এখানে হাজির নাজির করছে, অর্থাৎ আল্লাহ বলছে, কোরআনে আছে, এই যে মিথ্যাচারটা করছে, এটা নিয়ে বাংলাদেশের কোনো আলেম ওলামা ব্যক্তিও কিছু বলছে না, কারণ আল্লাহ কোথাও বলেননি, কোরআনেও কোথাও লেখা নাই যে নারীরা কোনো নেতৃত্ব দিতে পারবে না, কিছু করতে পারবে না। তার মানে এই যে ধর্ম নিয়ে, আল্লাহকে নিয়ে এত বড় একটা মিথ্যাচার, এটা নিয়েও তো তাকে আসলে ধরা প্রয়োজন, সেটিও হচ্ছে। এটা মিথ্যা না, খালি এটা অন্যায়, অন্যায়, এটা ধর্মকে অবমাননা। এটি আরেকটি বলছি। এবার আসেন আসল একটি কথা, সেটি হচ্ছে আমার প্রশ্ন, বাংলাদেশে 12,14 না 15 লাখ ভোটার, তার মধ্যে 6,35 কি 37 লাখ নারী ভোটার। আচ্ছা, এই যে নারী ভোটার বা নারী, গার্মেন্টস যখন বাংলাদেশে, যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, বাংলাদেশের অর্থনীতির চাকা কার হাতে ছিল? নারীর আঁচলের মধ্যে ছিল। ওকে, নারী ভালো, নারী যখন স্ত্রী ভালো, নারী মা, নারী সবকিছু। এখন আমার নারীদেরকে যে বেশ্যা বলা হলো, তাহলে পুরুষরা কি বেশ্যার স্বামী, বেশ্যার ছেলে? তাহলে 5.5 কোটি জনগণ বেশ্যার স্বামী, বেশ্যার ছেলে, বেশ্যার ভাই। তাহলে বাংলাদেশের যত পুরুষ আছে এদের পরিচয় কি? এরা কারো না কারো স্বামী, কারো না কারো ভাই, কারো না কারো ছেলে, কারো না কারো বাবা মা, তাই তো? তাহলে বাংলাদেশের বাকি পুরুষদের পরিচয়টা কি দাঁড়ালো? আমরা বেশ্যা, আমাদের স্বামী, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের সন্তান, সকলে বেশ্যার সন্তান, বেশ্যার ভাই। তাহলে বাংলাদেশের পুরুষদের পুরুষত্বটা কোথায়? বাংলাদেশের পুরুষরা কি নপুংসক হয়ে গেছে? তারা কিছু বলে না কেন? নারীকে বেশ্যা বললে নারীকেই রাজপথে দাঁড়াতে হবে। পুরুষরা কি চুরি পড়েছে? চুরি সঠিক, পুরুষদেরকে দাঁড়াতে হবে। আমরা নারীদেরকে বেশ্যা বললে আমার একদল দ্বিচারী মহিলা বলছে আমরা বেশ্যা বুঝে নিব হিস্সা। আরে তুমি তোমার খদ্দেরের কাছ থেকে বুঝে নাও। তুমি ইউনূস তোমার খদ্দের, কারণ তুমি জুলাইতে ইউনূসের পক্ষে রাস্তায় নেমেছো। তুমি ইউনূসের সাথে তোমার বেশ্যাগিরির হিসেব বুঝে নাও। বাট আমরা তো ওই দুর্বৃত্তায়নের অংশ নয়, বাংলার আপামর জনগণ। কাজে যে সকল নারীদেরকে আজকে জামাতের আমির বা জামাত ইসলামী বা ইউনূস প্রশাসন বেশ্যার স্বীকৃতি দিচ্ছে, তকমা দিচ্ছে, এটা ইতিহাসে থেকে যাবে যে 2026 সালে বাংলাদেশের নারীদেরকে, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদেরকে বেশ্যা বলা হয়েছে। ধানমন্ডি 32 ভাঙলে বলবে পতিতালয়। তাহলে বাংলাদেশের যত পুরুষ আছে সকলে বেশ্যার সন্তান, বেশ্যার ভাই, বেশ্যার পিতা। আপনারা পুরুষ সব যদি মনে করেন যে আপনাদের বাংলার নারীরা, মায়েরা বেশ্যা, ভালো, বেশ্যার সন্তান হিসেবে থাকেন, বাংলাদেশে চুরি করে বসে থাকেন। নারীদেরকে যদি এর বিচার করতে হয়, যদি মনে করেন যে নারীরাই রাস্তায় আন্দোলন করবে, নারীরাই বিচার করবে, তাহলে নারীদের বিচার কিন্তু ভয়ঙ্কর। আবার ধর্ম মানেন মায়ের পায়ের নিচে বেহেশত, তাই না? আপনি যাকে বেশ্যা বলছেন তার পায়ের নিচে আপনার বেহেশত কি করে হবে? এই জবাবগুলো খালি সু করা দরকার নাই, একে শাস্তি দেওয়া দরকার। শুধু তাকে না, আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের, সকল পুরুষের, সকল জেনজি থেকে শুরু করে সকলের এখন নিজের কাছে জবাব চাইতে হবে যে আমরা মায়ের পায়ের নিচের বেহেশতের ধর্ম মানবো, নাকি কোনটা মানবো? নাকি জামাতের আমির যে বেশ্যা বলেছে তাকে মানবো? কোনটাকে ধরবো? আর যদি মনে করে যে আমার মা আমার মা, তো তার মাকে কেউ বেশ্যা বলবে কেন? তার বোনকে কেউ বেশ্যা বলবে কেন? তাহলে এর বিচার যদি পুরুষ তার স্ত্রীর বিচার না করে, তার মায়ের বিচার না করে, 1971 সালে আমাদের বাংলাদেশের শহীদরা, মুক্তিযোদ্ধারা তাদের নারীদের অসম্মানের জন্য চলে গিয়েছিল, গণহত্যার বিচারের জন্য যুদ্ধে গিয়েছিল। তো আমাদের আজকে 3 লাখ সম্ভ্রম হয়তো জামাত ইসলামের হাতে হচ্ছে না, আমি মনে করি 6.5 কোটি নারীর প্রতি তাদের যে মানে সম্ভ্রমহানির মামলা হওয়া উচিত। এবং এই বিচার যদি বাংলার পুরুষরা না দায়িত্ব নেয়, তাহলে আমি বলবো যেদিন বাংলার নারীরা বিচার করবে, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই হচ্ছে বাংলার 6.5 কোটি নারীর ত্রাণকর্তা হিসেবে এসে একদিন বিচার করবেন।
খুব ভালো বলেছো সঙ্গে থাকুন রোকেয়া প্রাচী, আবার সময় থাকলে অবশ্যই আসবো। সেলিম ভাই আপনার কাছ থেকে একটু শুনি, ওমর সেলিম ভাই, যে এই যে একটা জামাত ইসলামী নতুন ভাবে, আমরা যেটা বারবার আমি যে জিনিসটা তুলতে যাচ্ছিলাম, তাদের চরিত্র উন্মোচন হচ্ছে, জামাতের এই চরিত্রটা তো আপনারা দেখেছেন আগে। আমি একটা কারেকশন দিই বিপুল আপনাকে, কারণ নতুন ভাবে না, এটা এদের চরিত্র পুরোপুরি একই আছে এবং সেম সম চরিত্র একই। 71 সালে যে চরিত্র ছিল এখন একই চরিত্র আছে, এবং এরা কোন রকম বদল হয়নি। যারা বলে বদল হয়েছে তাদের আমার সন্দেহ আছে তারা সত্যিকারের পুরুষও কিনা সত্যিকারের নারী কিনা। তাদের যে একজন নারী শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সদস্য শিবিরের ছিল এক সময়, এখন শিক্ষক হয়েছে, কি নাম যেন লোকে বলতে পারে, মোনামি নামে, সে তার একটা, আমি এখানে দেখতেছি জামাত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়, যা বললেন দাবি শিক্ষক মোনামি, এবং আমি পুরো নিউজটা পড়ি নাই, এখানে তার বক্তব্য যেটা আমি বলেছি 1 সেকেন্ড আমি দেখতে পারি যে সে এটার ব্যাপারে জোরালো ভাবে প্রোটেস্ট করে নাই, মিনমিন করে বলতেছে এটা দেখতে হবে আমাকে। তার মানে কি, সে প্র্যাকটিক্যালি জামাতের এই বক্তব্যটাকে সে সাপোর্ট করতেছে, এবং আমি রোকের সাথে 100% ইন এগ্রিমেন্ট, মানে আমি তার সাথে 100% সহমত। খালি নারীরা কেন রাস্তায় নামবেন, পুরুষরাও নামতে হবে। যে সব পুরুষরা সত্যিকারের তাদের পুরুষত্ব যদি থেকে থাকে, তার নারীদের সাথে একসাথে নেমে এটা বিচার চাইতে হবে। বিচার চাওয়ার কিছু নাই, তাকে জেলে দিতে হবে, সোজা কথা, স্ট্রেট তাকে জেলে দিতে হবে। এটা সময় এসছে এখন তাদেরকে টিট ফর ট্যাট, বন্দুকের বদলে বন্দুক ইউজ করতে হবে। আমি এটা সবসময় বলে এসেছি, এখানে এত বিপুলের টক একই কথা বলতেছি। আমাদেরকে তাকে ধরতে হবে, ধরে তাদেরকে যে উত্তম মধ্যম দেওয়ার সেটা দিতে হবে, এবং এর চরিত্রর এক বিন্দুও চেঞ্জ হয়নি, যেটা 71 সালে ছিল সেটা একই আছে। এবং আর একটা কথা এই প্রসঙ্গে বলে নি, তারা বলতেছে আমরা যদি কখনো সরকারে আসি আমরা শরিয়া আইন ব্যবহার করবো না, এটা ডাহা মিথ্যা কথা। এটা তারা বলছে, কিন্তু প্রথমেই এটা করবে, করে নারীদেরকে তারা ঘরে ঢুকিয়ে দিবে, এবং ক্লাস 5 এর পরে করে, যেটা হেফাজতের ইয়েতে তেতুল হুজুর বলে গেছিলেন। হ্যাঁ, এটা জামাত হুবহু এটা ফলো করবে, এর মধ্যে কোনো ভুল নাই। জামাত যেখানে তৈরি হয়েছে পাকিস্তান থেকে, তারা ওখানে আসতে পারে না কেন? এই প্রশ্নটা কেউ করে না, কিন্তু এই প্রশ্নটা করা উচিত। তারা পাকিস্তানে আসতে পারে না কেন? পাকিস্তানিরা তাদেরকে লাইক করে না, তাদেরকে পছন্দ করে না, এবং যদিও তারা ইসলামিক আছে, ভ্যালুজ আছে তাদের মধ্যে কিছু, কিন্তু তারা তাদেরকে আসতে দেয়নি, কারণ জামাত তো সত্যিকারের ইসলাম ফলো করে না। ইসলামে কোথাও বলা হয়নি যে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, নারীরা কাজ করতে পারবে না, নারীরা সত্যিকার ভাবে প্রোডাকশন এলাকাতে কাজ করতে পারবে না। এবং যোগকে খুব সুন্দরভাবে বলে দিয়েছে, এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা নারীদের জন্যই আছে। আর যেটা ওর যে ডাটাটা দিল 6,000 কত কোটি টাকা হচ্ছে আমাদের ভোটার, তার মানে কি 50%, মোর দেন 50% বা 50% যদি নারী ভোটার। এই নারী ভোটার যদি ভোট না দেয়, আমি ধরলাম আমি একটা হাইপোথেটিক্যাল একটা স্টাডি দিয়ে আমি ধরলাম যে নারী ভোটার কেউ গেল না ভোট দিতে, তাহলে কি হবে? তাহলে কি জামাত দিতে পারবে না তো, কারণ নারী ভোটারের হচ্ছে 50%, এবং এই 55% মধ্যে আমি বলবো 1-2% হয়তো জামাতের সাপোর্টার থাকতে পারে, এছাড়া আর কেউ নাই। কারণ জামাতের উদ্দেশ্য এক বিন্দু চেঞ্জ হয়নি। আমি আবার রিপিট করতেছি এবং বলতেছি যে জামাতের যে বর্তমান যে ওদের সূরা মজলিস আছে, এই সূরা মজলিসের মধ্যে প্রতিটি ব্যক্তি একজন সন্ত্রাসী, তারা সব ইসলামিক সন্ত্রাসী। তাদের যে বক্তব্যগুলো যদি কেউ ফলো করেন আপনারা দেখবেন যে জামাত কি বলতেছে। জামাত বলতেছে যে জাহান্নামে যাবেন আপনারা যদি আমাদেরকে ভোট না দেন। তার মানেটা কি? আরে কোথায় ইসলামে বলা আছে যে তোমাকে ভোট দিলে আমি জাহান্নামে যাব তোমার ভোট না দিলে? এই যে বক্তব্য, বা হাত কেটে নিবে, যেটা বিপুল বলছে দুইটা হাত কেটে নিবে, তার বলেছে না জামাতের আমির। তো এই যে হাত দুইটা কেটে নিবে বা হাত ছিঁড়ে ফেলবে, তো এইটা তো ইসলামের কথা বলে না, এই ধরনের কথা বলা হয়নি।
কিন্তু কোনো অন্যায় করতেছে না। তো জোর করে নারীকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবে, এবং এটা যে পুরুষতন্ত্র তাদেরকেও ঠিক করতে হবে, পুরুষদেরকেও ঠিক করতে হবে যে এটা নারী এবং পুরুষ দুজনের সম অধিকার, এটা কোরআনেও বলা আছে। ওকে, এটা জি। হাদিসও বলা আছে, সম অধিকার। একেবারেই এই যে আমি খুব সুন্দর একটা কমেন্ট এসছে, এটা যদি বিপুল জি। পড়তে পারেন তাহলে ভালো হয়। জি। আমাদের 71 সালে একটা এখনই পড়তেছিল, চলে গেল কমেন্টটা আমার কাছে। যে আমি দিয়েছিলাম ওইটা, এই যে আমাদের নারীরা, আমাদের দেশের নারীরা কেমনে সবকিছু ভুলে গেল, 71-এ কি বর্বরতা চালিয়েছে এবং কি পরিমাণ নির্যাতন করেছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট কাউকে ছাড় দেয়নি। ওদের কিন্তু তো- পক্ষে জুলাইয়ে নারীদের অংশগ্রহণ ঘৃণা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশকে। হ্যাঁ, এটা তো আমি প্রথমেই বলেছি, সত্যি কথা, এটা প্রথমে আমি বললাম না, কাউকে ছাড় দেয়নি, কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, মুসলমান সবাইকে, এবং তারা টার্গেট করে করে মানে টার্গেট করেছে। একচুয়ালি আমি একজনের কথা বলতে চাই, আপনারা হয়তো নাম শুনেছেন এবং আপনার চিনেনও, আশিস কুমার লোহ, খুব নাম করা একজন অ্যাক্টর ছিলেন, কৌতুক অ্যাক্টর ছিলেন, এবং উনি গ্রিন রোডে আমার বাড়ির পিছনে থাকতেন। উনি মুসলমান নাম নিয়েছিলেন। ওনাকে যে নাজেহাল করা হয়েছে 71 সালে, জামাতিরাই করেছিল, জামাতিরাই করেছিল তাকে, এবং সে যদি মুসলমান নাম নিয়ে তখন ছদ্মবেশে ছিল। এখনো যেরকম অনেক আমার পরিচিত অনেক বন্ধু আছে যারা আমরা তো শুনতে পাচ্ছি না, হ্যাঁ হ্যালো, এখন জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, মুসলমান আবার চলে গেছে আপনার, আপনার কি ফোন আসছে? অনেক আপনার মধ্যে কল আসে, এই জন্য আপনার মধ্যে কল আসে, এই জন্য কথা কেটে যায়। আচ্ছা, রুকেয়া প্রাচী, আবার আসলে সেলিম ভাই আসলে এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে, জি প্লিজ। হ্যাঁ, না আমি যেটা বলতেছি, আশিস কুমার লো তখন একটা মুসলমান নাম নিয়েছিলেন, কারণ তাকে বাধ্য করা হয়েছিল তার লুঙ্গি খুলতে, তখন সে পালিয়ে গেছিল। পালিয়ে গিয়ে আমি তার সাথে ছিলাম, রিক্সাতে একসাথে, আমাকে থামিয়েছে একজন, যে আমি তখন দাউদখান্দির থেকে ভিতরে ঢুকে গেছিলাম। তো তখন ওই সময় আমাকে, আমি বললাম যে আপনি কে? আমি এখানকার একজন লোক। আর আপনি এখানে লোক না, আপনি জামাতি লোক। আমি বলেছি যে আল বদর আল শামসের। তো বলছে ওনাকে আমরা, উনি তো কিছু না, উনি আমার বন্ধু, আমরা যাচ্ছি নিউ মার্কেটে। আমি বাঁচিয়ে দিয়েছিলাম ওনাকে ওইভাবে। পরে আশিস কুমার লোক বাধ্য হয়েছিল জায়গা বদল করতে। তো জামাতিরা যে কি অন্যায় করেছে সেটা আমি প্রত্যক্ষদর্শী। খালি জামাত না, জামাতের আল শামস, আল বদর একই, সব একই গোষ্ঠী। এই যে আজকের জামাতের এই যে কি আছে, এনসিপি, এবি পার্টি, তারপর আরো কতগুলো বাম পার্টি আছে, ইনকলাব মঞ্চ, এরা সবই জামাতের গ্রুপ, এরা কেউ জামাতের বাইরে না। কারণ আজকে একটা ভিডিও দেখলাম যেখানে হাসনাত আব্দুল্লাহ জামাতি ক্যান্ডিডেট হাত তুলে বলছে সারাদিন ভোট দেন, 12 তারিখে দাঁড়িপাল্লাতে ভোট দেন। তার মানে কি, এই যে সমন্বয়করা, আমরা যখন 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে বলেছিলাম যে এরা সবাই জামাতি, তখন আমাদেরকে তথাকথিত নিরপেক্ষ ব্যক্তিরা গালাগালি করেছিল আমাদেরকে, যে আপনারা আওয়ামী লীগের লোক, সেজন্য আপনারা এইভাবে বলতেছেন। কিন্তু তারা সত্যিকারেরই যে জামাতের লোক, এরা তা চিনতে পারেনি। এবং সত্যিকার ভাবে জামাতকে আমরা তো চিনেছিলামও, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ভালো করে চিনেছিলেন, ভালো করে জানতেন উনি যে জামাতের। এবং উনি যে কার্যটা করেছেন, যে এদেরকে ধরে ধরে যে ফাঁসি দিয়েছেন, সত্যিকারের কাজটা করে গেছেন উনি। এইটার এই আরো কয়েকটা বাকি আছে, যেরকম বাচ্চু মিয়া, রাজাকার বাচ্চু কি করে বের হয়ে গেল, কদিন পর যদি সে এমপি হয় আমি সারপ্রাইজ হব না। এটা আমাদের দেশের মানে জনগণকে ঠিক করতে হবে, এবং খালি সাধারণ জনগণ না, গ্রামগঞ্জের জনগণ না, আমাদের শিক্ষিত জনগণকে করতে হবে, নারী পুরুষ দুজনকেই একসাথে ঠিক করতে হবে যে আমরা বাঙালি না আমরা অন্য কিছু, এবং তাদেরকে এই 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 অনস্লট থেকে বাঁচাতে হবে। এই যে যে ঝড়টা আসতেছে, ইসলামিক ঝড় বলতেছে তারা, সেই ঝড়টাকে থামাতে হবে। জঙ্গি ঝড়, আমি বলবো ইসলামিক জঙ্গি ঝড়, ইসলামিক জঙ্গি ঝড়টাকে থামাতে হবে, তাদেরকে থামাতে হবে। একেবারে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। রুকে প্রাচী, তাহলে এই জায়গা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? কেন মানুষ রুখে দাঁড়াচ্ছে না? সংকটটা কোথায়? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো কাউকে রুখে দাঁড়ানোর মতো সুযোগ দিবে না, তারা বলে দিয়েছে। জুলাইতে যারা যা করেছে সবার 7 খুন মাফ। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডেমনিটি দিয়েছে, আপনারা দেখেছেন ইন্ডেমনিটি, আপনারা দেখছেন যে সমস্ত প্রশাসন তার পক্ষে কাজ করছে।
বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর মতো তো কেউ নেই। রাষ্ট্র মানে অবৈধ এই অসাংবিধানিক সরকার বাংলাদেশের জনগণকে একদম সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। আজকে বাংলাদেশের জনগণ কিন্তু এতিমের পর্যায়ে দাঁড়িয়ে আছে, কারণ তার সাথে তার রাষ্ট্র নেই। কাজে কে কথা বলবে? কেউ কথা বলবে না, এরকম একটা অবস্থায় বাংলাদেশ চলে গেছে। কারণ বাংলাদেশে আপনি দেখেন যে মানুষগুলোকে আগে বলা হতো সুশীল, শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজের বিবেক, সে মানুষগুলো মাথাটাকে বিক্রি করে বসে আছে। আজকে বড় বড় গণমাধ্যমে সত্য কথা লেখা হয় না, তো সেখানে সাধারণ একজন মানুষকে আপনি কি করে ভাবেন যে সে সত্য কথাটা বলবে? তারপরেও আমি বলবো বাংলাদেশে যে কথা বলছে যারা, তারাই হচ্ছে আপামর জনসাধারণ, সাধারণ রিক্সা চালক ভাই, সাধারণ বাড়ির মা খালারা, তারাই কিন্তু আজকে প্রতিবাদ করছে, কথা বলছে। আজকে হয়তো ডেইলি স্টার, প্রথম আলো কথা বলছে না, আজকে হয়তো যে ওই যে দ্রিকের ওরা কথা বলছে না, আজকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মোনামিরা বুঝতে পারছে না, আজকে হয়তো আমাদের স্টার অভিনেতা অভিনেত্রীরা বুঝতে পারছে না যে আমাদের বিপদটা কোথায় আসছে, আমাদের উপরে কোন ঝড় আসছে, কোন জঙ্গিবাদ, কোন উগ্র মৌলবাদের ঝড় আসছে। আমাদের নারীদেরকে 1971-এর মতো সম্ভ্রম হানির জায়গায় নিয়ে গেছে, সেটা এখনো বুঝতে পারছে না। ওরা ভাবছে কি জানেন? ভাবছে এই সকল গালি, এই সকল অত্যাচার, অবিচার সবকিছু শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। না রে ভাই, বাংলাদেশটা বাংলাদেশ, এটা আমাদের সকলের, সবাইকে এই বাংলাদেশটা বাঁচাতে হবে। বাংলাদেশ যদি না বাঁচে, আমি আপনি আমরা তিনজন বেঁচে কোনো লাভ নাই। আজকে আমাদের অভিনেতারা মনে করছে, যারা অ্যাম্বাসেডর হয়েছে হাবটের, তারা ভাবছে তারা ভালো থাকবে। আজকে গণমাধ্যম ব্যক্তিত্বরা ভাবছে তারা খুব ভালো থাকবে। আজকে শিক্ষক মোনামিরা ভাবছে অনেক ভালো থাকবে। না, যদি দেশ না থাকে কেউ থাকবে না। হিসেবটা বুঝতে হবে। দেশই থাকছে না, আমাদের পরিচয় থাকছে না, আমাদের নাম থাকছে না। এত অহংকার গর্ব করে কোনো লাভ নেই। তারা ভাবছে তারা আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটাই সব না, আজকে আমাদের কাছ থেকে আমাদের দেশটাকে ওরা কেড়ে নিয়েছে। এখনো যদি সবাই ইউনূসকে বর্জন না করে, এই প্রহসনের, এই অবৈধ রাষ্ট্র ধ্বংসের, নারীকে অসম্মানের নির্বাচনকে যদি বয়কট না করে, রাজ্য শাসন করেছে বা দেশ শাসন করেছে, তখন আমরা এই ধরনের কথা কিন্তু শুনিনি যে এই ধরনের ফতোয়া কোথাও দেয়া হয়েছে কিনা। তো যেমন ধরেন বাড়ি ভাই, আপনি যদি এরকম একজন সাবঅর্ডিনেট পান যে আপনার সেবা শুশ্রূষা করবে সবসময়, আপনার কি খারাপ লাগবে বলেন? সে শুধুমাত্র আপনার সেবায় নিয়োজিত থাকবে। জামায়াত শিবির প্রকারান্তরে পুরুষদের সেই সুযোগ সুবিধাটাই করে দিতে যাচ্ছে, এবং গরু ছাগল দিয়ে তো আপনি এগুলো করাতে পারবেন না, মানুষ লাগবে। জামাতের নারী শাখা কিন্তু আজকে বক্তব্য দিয়েছে, তারা মেনে নিয়েছে। দেখেছি। এখন আজকে আপনার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব দিবস, আবার ঝাড়ু মিছিলও কিন্তু হয়েছে। এখন যে আল্লাহ তাদের চোখে পর্দা আর কানে মোহর মেরে দিয়েছে, রাইট? ব্যাপারটা হচ্ছে ওরকম, এই মেয়েদের অবস্থা তাই। আমি যে আমার বাবা তো অ্যাডভোকেট, অনেক ওয়াইফ সাধারণ আসছে, ডিভোর্সের ক্ষেত্রে আসছে একটা ফ্যামিলি, তো কিসের জন্য ডিভোর্স দেবে, তার মা বাবা নিয়ে এসেছে যে হাজবেন্ড খুব পেটায়, তো তাও দেখে ডিভোর্সের সময় বউটা কেঁদে কেটে অস্থির, হ্যাঁ, মানে ওর মারটাও মনে হয় কি ভালো লাগতো। এবং আপনি দেখবেন যে অনেকেই আছে ওই বোধের জায়গাটাই নাই, হ্যাঁ, যে মানে হয়তো ভাবে যে এই যে একটা নারী কর্মজীবী হচ্ছে, এটা মানে শুধুমাত্র টাকা ইনকাম করা, শুধু টাকা ইনকাম করা না, আইডেন্টিটি। এই বোধের জায়গাটা অনেকের নাই। কিন্তু যাদের জায়গাটা আছে, যে মহিলারা আজকে যে নারী শাখা, তোমার ভাই রাজনীতিটা করার দরকারটা, নারী হাজবেন্ড স্বামী তোমার পরিচালক, তুমি ভালো করে জানো, পুরুষ তোমার পরিচালক, তোমার এই রাস্তায় এসে কথা বলার দরকারটা কি? তুমি সেই তার সেবা শুশ্রূষা করে তুমি দিন কাটাও না, আপনার তো কথা বলার দরকার নাই। আর আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে, সেটা আপনি আপনার পরিবারের উপর চাপাতে পারেন, এবং আপনার পরিবারের সদস্যরা, নারী সদস্যরা যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টা নিয়ে সোসাইটিতে ভয়েস রেজ না করছে, আমি শুনতে যাব না বাড়ি ভাইয়ের ঘরে কি হচ্ছে। বাড়ি ভাইয়ের স্ত্রী যদি অভিযোগ না করে যে বাড়ি আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, বাড়ি আমাকে কাজ করতে দেয় না, আমি তো শুনবো না।
আমি আমি আপনার দরজা ভেঙে আমি শুনবো না আপনার ঘরে কি হচ্ছে, রাইট? সো আপনার কি মনে হয় ডাক্তার শফিকের ওয়াইফ ডক্টর, তার মেয়েও কিন্তু ডক্টর, এবং ওনার ওয়াইফ ওনার একই মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, সিলেট মেডিকেল কলেজে। সেখানে কিভাবে তারা কর্মজীবী হয়েছে, কিভাবে কাজ করছেন আমি জানি না। তাহলে কি ওনার ঘরেই ওই পেশার দুজন উনি সেভাবে ট্রিট করছেন তাদেরকে, মানে তাদেরকে সামনে রাখতে পারছেন না, মানে তারা আসলে ওনার কথা না শুনে বা ওনার মতামতকে তোয়াক্কা না করে তারা কি এই ডাক্তারের মতন একটা মহান পেশায় নিয়োজিত হয়েছেন? ডাক্তারদের আমরা জানি রাত দুপুরে যে কোনো সময় কিন্তু আপনাকে হসপিটালে ছুটে আসতে হতে পারে, রাইট? রাত 2টায় 3টায় আপনার পেশেন্টের যে কোনো মুহূর্তে একটা ইমার্জেন্সি হতে পারে, এবং যখন আপনি জব করবেন তখন নিশ্চয়ই আপনি শুধুমাত্র নারীদেরকে ট্রিটমেন্ট করবেন না, যে কাউকে, আপনি যখন ডাক্তার আপনি সবার ডাক্তার, আপনি এই ব্রত নিয়েই তো আপনি এই বাসে এসেছেন, তাই না? সবকিছু মিলিয়ে এই আমার কাছে নতুন কিছু না, জামাতের এটাই চরিত্র। আপনি 71 দেখে তাকালেও তাই, এবং এই যে মুখ ফুটে বলছেন এটা বরং ভালো হয়েছে, এটা বরং ভালো হয়েছে যারা জুলাই আগস্টে এদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিলেন, তাদের আজকে বোঝা উচিত যে আপনারা আসলে কি করেছেন। এবং আজকে বিএনপি কথা বলছে কারণ বিএনপির ক্ষমতায় যেতে হবে, এইটাকে এখন তারা ইস্যু করছে। তারা জানে না জামায়াত কি? বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে কারা প্রতিষ্ঠিত করেছে? প্রয়াত জিয়াউর রহমান করেছে, রাইট? কারা জামায়াতের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে? বেগম খালেদা জিয়া তুলে দিয়েছে। কারা বলছে এই যে জামাতের সাথে নেতৃত্বে, একই সাথে নেতৃত্বে আন্দোলন করে এই যে একই সঙ্গে তারা জুলাই সনদে কারা স্বাক্ষর করেছে? জুলাই সনদ বাস্তবায়ন হলে কি ঘটবে জানে না বিএনপি? এই যে 180 দিনের কথা বলে গণপরিষদ, এগুলোর মানে কি বিএনপি জানে না? এই যে আওয়ামী লীগের অন্যায্যভাবে মানে অনৈতিক সম্পূর্ণ এবং অন্যায় ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে বন্ধ করে দিল, বিএনপি একটা শব্দ করেছে, এনজয় করেছে, হাততালি দিয়েছে, যে ফাঁকা মাঠে এখন গোল দেবে, তাই না? বোঝা উচিত বিএনপির, তার তো কোনো চরিত্র নেই, চরিত্রহীন দল হচ্ছে বিএনপি। তার যখন মোট কথা ক্ষমতায় যাবার জন্য তার যা কিছু করবার, যে খাম্বা লাগিয়ে গেছে, সে খাম্বায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ লাগিয়ে দিয়েছেন, কেমন লাগছে? তারেক রহমান খারাপ লাগছে? বিদ্যুৎ শুধু আপনার ঘরে থাকবে, মার্কেটেও থাকবে, এখন মার্কেটেও এসি চলে, এখন ঘরেও এসি চলে একই সাথে, সম্ভব? শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আপনার মায়ের বয়সী, যেটা আপনি উনি এখন বলছেন 17 বছরের দেশে কোনো উন্নতি হয় নাই, নাই সব জায়গায় শুধু নাই। আবার উনি যখন পা দিয়েছেন দেশে তখন উনি বলেছেন যে ব্যাপক চেঞ্জ, দেশের ব্যাপক চেঞ্জ, রাইট? সেটাই তো বলছি যে উনার কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। ওনার মেয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, ওনার জনসভার মঞ্চে ওনার স্ত্রী আছেন, উনি কিন্তু এখন পর্যন্ত এই কথা এর কোনো রিপ্লাই দেন নাই। কিন্তু হ্যাঁ, এটা ব্যাখ্যাটা কি? স্ত্রী কেন যাচ্ছেন ওনার পাশে? কেন ওনার পাশে যে স্ত্রী বসছেন, উনি আসলে কোন রাজনৈতিক অধিকারে বসছেন? এটা তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা তো ওনার বাড়ির বৈঠকখানা নয়। স্ত্রী কি রাজনীতি করছেন? আপনি দেখেন অনেকটা রাজতন্ত্রের এই নতুন আধুনিক রাজতন্ত্র আর কি শুরু করতে যাচ্ছে খালেদা জিয়া এবং তার পরিবার। প্রথমে তারেক মানে জিয়াউর রহমান, তারপর তার স্ত্রী, মানে যে আসলে সিনিয়র থাকে বয়সের দিক দিয়ে, সেই শর্মিলাকে দেখছি মাঠে ভোট চাইতে। মোটামুটি রাজতন্ত্রের একদম নতুন বাস্তবায়নের দিকে বাংলাদেশ হাঁটছে, যেখানে সারা পৃথিবী রাজতন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং সেই সব জায়গায় এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র যদি ইংল্যান্ডের কথা ধরেন বা আরো দু একটা জায়গায়, সেটা কিন্তু একদম একটা নির্দিষ্ট বলয়ে সেই রাষ্ট্রপতির মতো, রাষ্ট্রপ্রধানের মতন একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। সরকারে কিন্তু তারা নাই, তাই না? একটা সম্মানজনক অবস্থায়। তো আমাদের বাংলাদেশ মনে হয় আবার আহমেদ আব্দুল্লাহ বলেছে যে ইস্যু নিয়ে বিতর্ক হচ্ছে, এটা কোনো বিতর্কের ইস্যু না, মূল ইস্যু হচ্ছে সার্বভৌমত্ব। হ্যাঁ, আসলে কি বোঝাতে চাইছে? মূল ইস্যু হচ্ছে সার্বভৌমত্ব। আমরা তো তাই বলছি, আমরা তো তাই ভাবছি যে এটা আসলেই তো কোনো ইস্যু না, এটা হচ্ছে এর মূল। একদম পারফেক্ট কথা বলেছে, কি সুন্দর কথা। আমাদের আশঙ্কা তো সেখানেই, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন। এবং এই যে নারীর প্রতিকার, আপনি দেখেন যে এই ধর্ম বিশ্বাসের মানে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের ফার্স্ট টার্গেট থাকে কিন্তু নারী।
ওই যে আমি আপনাকে বললাম না যে কার এটা ভালো না লাগবে, আমি পেলে হয়তো আমারও ভালো লাগবে, যে আমার যদি মনে হয় যে এরকম সার্বক্ষণিক আমাকে সার্ভিস দেওয়ার জন্য এরকম কেউ আছে। তো সেই জায়গাগুলো মেয়েরা শারীরিকভাবে একটু দুর্বল, তাদেরকে পিক করা হয়েছে। আমার একটু অনেক মায়া মমতা বলা হয় যে খুব সফট হার্টেড। আর যেটা সুবিধা যে নারী পুরুষ তো সমান হওয়া দূরের কথা, নারীরা এখনো তো দেশে অনেক বেশি পিছিয়ে আছে। এই কারণেই তো বিভিন্ন জায়গায় জননেত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। মানে একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। নারীর অবস্থা এতটাই খারাপ যে আপনার ইকুইটি এনশিওর না করলে আপনি আসলে ইকুয়ালিটি এনশিওর করতে পারবেন না। একটু কঠিন হতে পারে যারা এই টার্মগুলো পড়েন নাই। ইকুইটিটা হচ্ছে যেমন ধরেন একটা জানালা দিয়ে আপনি খেলা দেখবেন, তো বাড়ি ভাই আর আমাকে দাঁড় করানো হলো, আমি বাড়ি ভাই যেতে শর্ট নিশ্চিতভাবেই। তো সেখানে যদি দুজনকে সমানভাবে দাঁড় করিয়ে বলা হয় যে এই খেলা বাইরে কি হচ্ছে, কি কি রেজাল্ট হচ্ছে বলো, তাহলে কিন্তু আমি দেখতেই পাবো না, বাড়ি ভাই দেখতে পাবেন। আমার এই যে আমার উচ্চতা কম এটার জন্য আমি দায়ী নই, রাইট? যার ফলে আমাকে কি করতে হবে, আমার পায়ের নিচে একটা টুল দিতে হবে। এই যে ইকুইটি করে দিলেন, দেওয়ার পরে তখন আপনার ইকুয়ালিটি এনশিওর হয়ে গেল, তখন আমরা দুজনে সমানভাবে দেখতে পাবো, তখন আমরা রেজাল্টটা বলতে পারবো যে কি হয়েছে না হয়েছে, তখন আপনি যাচাই করতে পারবেন। তো এটা আপনাকে সেই কারণেই নির্দিষ্ট সময় পর্যন্ত নারীর জন্য আসলে কোটা ব্যবস্থার প্রয়োজন ছিল। এবং সেই জায়গাটা থেকে যাতে সমান, তো সেই জায়গাটা থেকে যেহেতু পিছিয়েছি আমরা এখনো নারীর ওই বোধের জায়গা, ওই জ্ঞানের জায়গা, ওই তথ্যের ঘাটতি আছে। নারী জানে না যে পুরুষের পাশাপাশি থেকে, বা নারীরা তো নোবেলও পেয়েছে, ফিজিক্সও পেয়েছে, পদার্থবিজ্ঞানে পেয়েছে, রাইট? তো একই সমান সুযোগ দিলে এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই যে নারী পিছিয়ে থাকবে। আপনি যদি ইকুয়ালিটি এনশিওর করেন, সেম জিনিস ফিট করেন, তাহলে কিন্তু ছেলেতে পার্থক্য ঘটবে, কারণ সবার মানে আইকিউ ইকিউআই সমান না, রাইট? কিন্তু নারীতে পুরুষে এই যে পার্থক্যের বিষয়টা, যেটা এই ধর্মভিত্তিক রাজনীতিবিদরা করে দিচ্ছেন, সেটা একদমই নিজেদের সুবিধার জন্য, এর বেশি আর কিছু না। তো যখনই আপনি নারীকে পিছিয়ে রাখবেন, আপনি ভোটদানে বিরত রাখবেন, আপনার তো ফাঁকা মাঠ। এবং এইভাবে যদি ধর্মের একটা ধোঁয়া তুলে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করা যায়, তাহলে আপনি শরিয়া আইন কায়েম করবেন। আপনার তখন তো আর সংবিধানে কি আছে আপনার তোয়াক্কা করার প্রয়োজন নাই, আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন। অলরেডি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন, জুলাই সনদ। তো ছুঁড়ে ফেলে দিলে আপনি আওয়ামী লীগ বলেন, তখন তো নির্বাচন হবে না। শরিয়া আইন কার্যকর হলে তো নির্বাচন নাই, যে 5 বছর পরে আপনি আবার চেঞ্জ করে আবার ভোট হবে, সেই ভোটে আপনি জামাতকে সরিয়ে দিবেন। এটা খুব মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ বা বিএনপি যেই ক্ষমতা আসুক, 5টা বছর পরে ক্ষমতা কিন্তু আপনার হাতে। চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে দুটো গাল দিতে পারবেন, টক শোতে ঝুড়ে মেরে দিতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। এখন কিন্তু করতে পারছেন না, জামাত আসলেও করতে পারবে না। এখন কথা হচ্ছে যে তাহলে এই মুহূর্তে কি আমরা বিএনপিকে ভোট দিব? বিএনপিকে ভোট দিয়ে আমরা জামাতের হাত থেকে রক্ষা পাবো? এখানে একটা প্রশ্ন। বিএনপির তো চরিত্র নাই, বিএনপি তো তার সুবিধা মতন তার ক্ষমতা থাকবার জন্য যা ইচ্ছে সে তাই করতে পারে। জামাতের কথা বললাম না যে তাকে তো তারাই নিয়ে এসেছে এই পর্যন্ত। একমাত্র আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আসলেই কোনো উপায় নাই। বাংলাদেশটাকে রক্ষা করার একমাত্র সামর্থ্য, একমাত্র ইচ্ছে, একমাত্র দক্ষতা আছে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের। এবং এই মুহূর্তে যার নেতৃত্বে তিনি একমাত্র পার্সন, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। নো অল্টারনেটিভ ওয়ে। এখন বিএনপিকে দেশ বাঁচানোর জন্য, কারণ বিএনপি রাজনৈতিক দল, তার একটা রেসপন্সিবিলিটিস আছে বাংলাদেশের প্রতি, দেশের জনগণের প্রতি। সেই দেশ রক্ষার জন্য হলেও এখন বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে মাঠে কাজ করতে হবে। আপনি দেখেন এই যে আল জাজিরার ইন্টারভিউ আজকে শফিকের হ্যাকের কথা বলা হচ্ছে। ইউনুস গভর্নমেন্ট নারীকে নিয়ে কাজ করে, তো প্রফেসর ইউনুস নোবেল লরিয়েট, তার ক্যাবিনেটে যে নারী সদস্যগুলো আছেন বেশ কথাবার্তা বলতেন। কিন্তু আমাদের সুলতানা কামাল থেকে আরম্ভ করে কথা বলার লোকগুলা আজকে এই 24 ঘন্টা চলে গেছে, কোনো শব্দ নাই সেই। এবং এর আগে দেখলাম না যে জামায়াতের একজন লিডার ঢাকা ইউনিভার্সিটির মেয়েদেরকে একটা বিশেষ পেশার দিকে ইঙ্গিত করে যে মন্তব্যটা ছুড়ে মারলেন, আপনি দেখেন সেটা নিয়েও কিন্তু মানে সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলেছে?
আচ্ছা, শারমিন মুর্শিদ কোথায় এখন? ইলেকশন কমিশন এই মুহূর্তে সবার আগে ইয়ে করার কথা, তারাও চুপচাপ। সবাই চুপচাপ। আসলে তো মানে আমার কাছে এখনো আমি আসলে কনফিউজড যে নির্বাচনটা হবে কিনা। কারণ জামায়াতের এই যে ক্ষমতা উপভোগ করছে, দেখে না কিরকম মরিয়া। সেই জামায়াত ক্ষমতা থেকে ছিটকে যাবে বা এটা আমার কাছে মনে হয় না এত সহজে তারা ছেড়ে দিবে। ক্ষমতা এত কাছে থাকার পরেও আর কোথায় আছে তারা? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। জামাত গভর্নমেন্টের অধীনে ইলেকশন, একটা সঠিক তো আছেনি। হ্যাঁ, এবং মোহাম্মদ ইউনূস আসলে জামাতেরই হাতের পুতুল শতভাগ। জামাত আর বিদেশি শক্তি এই মিলে হচ্ছে মোহাম্মদ ইউনূস। আর সেই বিদেশি শক্তিও দেখছে যে জামাতকে ক্ষমতা রাখলে তাদের জন্য সহজ। সহজ কি কারণে? কারণ জামাতের দেশের প্রতি কোনো রেসপন্সিবিলিটিস নাই, এবং একটা সময় দেশের মানুষ জামাতের প্রতি ক্ষুব্ধ হতে 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 তখন তারা জামাতকে ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু ততক্ষণে তাদের জান এবার নেওয়া হয়ে গেল। বাংলাদেশটা আফগানিস্তানের মতো অবস্থায় চলে যাবে, বা বাংলাদেশটা ইরানের মতো, সিরিয়ার মতো, এইসব দেশের মতো, লিবিয়া, ভুলে যায়নি তো আমরা এগুলা, তাই না? ইরাক, কোথায় আজকে এসব দেশ? সেই সব জায়গায় চলে যাবে। তো দেশের মানুষ যদি বোঝে, তাহলে তাদেরকে যেটা করতে হবে, নির্বাচন যদি হয় সে নির্বাচনটাকে বয়কট করতে হবে। ভোট কেন্দ্রে কেউ যাবেন না। আচ্ছা, আমি আজকে আওয়ামী লীগের একটা বক্তব্য আশা করেছিলাম, আপনি খেয়াল করেছেন? এখন পর্যন্ত কোনো বক্তব্য আসে, স্টেটমেন্ট আশা করেছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন আওয়ামী লীগ চিন্তা করছে যে পুরো দেশটাই তো, আওয়ামী লীগ কম স্টেটমেন্ট দেয়নি যে পুরো দেশটাই তো আসলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। সেখানে নারী এর ভেতরে, এই দেশের মধ্যে তো একটা অংশ, নারী পুরুষ অবকাঠামো সবকিছু মিলে। কারণ দেশে যদি জনসমুক্তি না থাকে সেটা কোনো রাষ্ট্র না। রাষ্ট্রের একটা মানে কি উপাদান বলবো এটাকে, অপরিহার্য উপাদান, 4টি উপাদানের একটি হচ্ছে জনসমষ্টি। তো যেখানে দেশ পুরো সার্বভৌমত্বই হুমকির মুখে, সেই কারণে হয়তো নারীর বিষয়টা আলাদা করে। ছাত্রদলের মিছিলটা আসলে ইলেকশনের পার্ট, এটা ছাত্রদের মিছিলের ইলেকশনের পার্ট। এটা যারা ঝাড়ু মিছিল করেছে আগামীকালে, জাহাঙ্গীরনগরে ঝাড়ু মিছিলের কর্মসূচি আছে জাহাঙ্গীরনগরে আর কি, এগুলো কিন্তু আবার যারা করছেন তারা কিন্তু ঢালবদর ছিলেন সবাই। হ্যাঁ, সেটাই তো বলছি যে এরাই তো সেই জুলাই আগস্টে জামায়াতের নেতৃত্বে তারা কিন্তু আন্দোলনটা করেছে। হ্যাঁ, এবং মেজাজও খারাপ হয়ে যায়, মানে মেজাজ হারাই ফেলি মাঝে মাঝে। তখন এত চিৎকার করেছি, এত বলেছি, মানে কর্ণপাত করেনি। একটা বিষয় বুঝতে হবে বাড়ি ভাই, যারা ধরেন সবাই বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝছেন হয়তো, সচেতন, বাট যারা তার ভেতরে থাকে, এই প্রসেসের ভেতরে থাকে, আমি আমার কথাই বলছি, আমি তো আসলে রাজনৈতিক কর্মী, এটা হচ্ছে আমার প্রধান পরিচয়, আমি আওয়ামী লীগের কর্মী। তো এবং যেহেতু আমার নামে কোনো দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত কেউ তুলতে পারেনি, দুর্নীতি বলেন বা আমি বলি যে আমি এমন কোনো ভুল করি নাই, সেই রাজনৈতিক জীবন, প্রাতিষ্ঠানিক মানে পেশাগত জীবন বা ব্যক্তিগত জীবন, যেটাকে আপনারা অন্যায় বা অপরাধ বলতে পারবেন। তাই আমি যখন বলছি, তো বিশ্বাস করে নাই, কোনো কথাই বিশ্বাস করেনি, ঝাঁপিয়ে পড়েছে। এমনও দেখা গেছে যে আত্মীয় স্বজনদের মধ্যেও অনেককেও দমিয়ে রাখা যায় নাই, বিশ্বাস করেনি। তারা এখন সাফার করছে, তারা এখন বলছে, তারা এখন কাঁদছে, তাদের অনেকে গ্রেফতারও হয়েছে, তাদের পরিবারের সদস্যরা। কিন্তু যে ভয়ঙ্কর ক্ষতি হবার সেটা হয়ে গেছে। এইসব মানে বুঝতে হবে যে যে আসলে মেডিকেলে 4 বছর পরে বা 5 বছর পড়াশোনা করে বাড়ি ভাই, আমি আপনি যতই স্বাস্থ্য সম্পর্কিত সচেতন হই না কেন, ওনার চেয়ে আমি একটু কম বুঝি, তাই না? যিনি আসলে ইঞ্জিনিয়ার, আমি যতই আর্কিটেকচারাল ডিজাইন বলি বা সিভিলের এই বিষয়গুলো বুঝি, নিশ্চয়ই আমি ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি বুঝি না। সো ওই জায়গাটায় আস্থা রাখা উচিত। যখন একজন সৎ রাজনীতিবিদরা একটা কথা যখন বলবেন, সবকিছু যে নিজেদের স্বার্থে বলছে তা কিন্তু না। অবশ্যই আমি আওয়ামী লীগের স্বার্থ দেখবো বা আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায়, কারণ রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই কিন্তু এটা। আপনি একাডেমিক্যালি আমি বলছি যে সরকার গঠন করা, কারণ না হলে আমি আপনার আদর্শগুলো কিভাবে বাস্তবায়ন করবো বা আমার ইচ্ছাটা, আমার প্ল্যানটা। কিন্তু তার মধ্যে থেকেও দেখতে হবে যে আপনি যদি আওয়ামী লীগের পেছনের দিকে তাকান, যে এই রাজনৈতিক দলটা ক্ষমতার মধু খাবার জন্য তৈরি হয় নাই।
এটা তার পালস না, এটা তার স্পিরিট না। আপনি সেই শুরু থেকে এই পর্যন্ত দেখেন, আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে আসে নাই, এবং এটা একেবারে সাধারণ শ্রমিক, সাধারণ কৃষকদের দল বাড়ি ভাই। এটা কিন্তু এলিট শ্রেণীর, অবশ্যই এলিট শ্রেণী এখানে ওয়েলকাম, তাদেরকে কেউ বলবে না, কিন্তু অধিকাংশ যদি আপনি ধরেন সেখানে কারা ওই চাঁদা দিয়া, 1 টাকা চাঁদা দিয়া, 10 টাকা চাঁদা দিয়া আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা, তাই না, তাদের একটা দল। সেই দলটা মানুষের কথা বলে, দেশের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, স্বাধীনতার কথা বলে। দেশের মানুষের এই দল তার কোনো কিছু চাপিয়ে দেয় না, কিন্তু জনগণের প্রতি জনগণ যা বলছে সেটাই তারা শুনে, সেটাই তারা অ্যাডাপ্ট করে তাদের মূলনীতিতে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে। কোনো কিছু নিচ থেকে চাপিয়ে দেয় না। তারা বোঝে দেশের মানুষের চাহিদাটা কোথায়, দেশের মানুষের এই মুহূর্তে কি লাগবে। হ্যাঁ, আওয়ামী লীগ ভুল করেছে, 17 বছর একটা দল ক্ষমতা ছিল, অসংখ্য ভুল আছে, কিন্তু দেখবেন আপনি যদি পাল্লাটা মাপেন, ভুলের পাল্লাটা ভারী নাকি সাফল্যের পাল্লাটা ভারী, দেখেন তো আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করেন। এবং অন্যায় করেছে গুটি কয়েক লোক, আওয়ামী লীগ তো গুটি কয়েক লোকের সংগঠন না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের নেতা কর্মী। তাদের মধ্যে কজন করেছে দুর্নীতি, কজন করেছে অন্যায়? সারা পৃথিবীর দিকে তাকান তো, কোন রাজনৈতিক দল, কোন সরকার ব্যবস্থায় ন্যূনতম দুর্নীতি হয়নি? আমি দুর্নীতি সাফাই গাচ্ছি না, একটু যদি হয় সেটার আমি বিচার চাই, সেটা আমি চাই না যে হোক। আপনি দেখেন এ পর্যন্ত বাংলাদেশে আমরা এ পর্যন্ত যত রাজনৈতিক দল এবং সরকারকে দেখলাম, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, একমাত্র জননেত্রী শেখ হাসিনা যেটা করেছে সেটা হচ্ছে তার দলের নেতাকর্মীরা যখন দুর্নীতিতে যুক্ত হয়েছে, অপকর্মে যুক্ত হয়েছে, সেই স্বেচ্ছাসেবক লীগের আপনি যদি বলেন কি হয়েছে, ওটা কি ছিল, ওটা নিয়ে কি যেন খেলে, যে যে সম্রাট, তারপরে আপনার অ্যাডভোকেট মোল্লা কাউসার, তারপর বাজির খেলা ছিল, বাজি কি যেন নাম, ক্যাসিনো, ক্যাসিনো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এমন না যে সংবাদপত্রে এসেছে তারপরে সরকার প্রধান ডিসিশন নিয়েছে, না, উনি ওনার গোয়েন্দা সংস্থা বের করেছে, বের করে চাইলে কিন্তু উনি সারা বিশ্বে বাংলাদেশে আমাদের বিখ্যাত লোকেরা ওইসব দেশে গেলেও ওইটা খেলতে যান, সেটাই রাইট। এবং সেটাও কিন্তু উনি লুকিয়ে রাখেননি। এই মানুষগুলোর কিন্তু রাজনৈতিক জীবনই আপনার পচুদস্ত হয়ে গেছে এই ডিক্লারেশনে। উনি কিন্তু বলেছে, দেখো আমার এই দলের নেতাকর্মীরা এটা করেছে, আমি তাদেরকে এই যে পাবলিক করে দিলাম। রুমা, একটা ব্যাপার হচ্ছে জামাতের এই সংগঠনই, এগুলার সংগঠন জামাত, তবে ইলেকশনের আগে তাদের ড্যামেজ যাওয়ার হয়ে গেছে। কিন্তু নারী ভোটার, বাংলাদেশে যে পরিমাণ নারী ভোটার ড্যামেজ যেটা কিন্তু হয়ে গেছে, এখান থেকে পুনরুদ্ধার সম্ভব না। বাড়ি ভাই, এই নারী ভোটাররা জামাতকে জানতেন না, নারী ভোটাররা 71-এ জামাত নারীদের জন্য কি করেছে সেটা জানতেন না, নারীদের প্রতি যে পাশবিক নির্যাতন 71-এ হয়েছে সেটার নেতৃত্বে বা সেটার কুশীলভ সবকিছুকে জামায়াত না, এটা তারা জানতেন না। আজকে যে নারীরা আসলেন তার পক্ষ হয়ে, নারী শাখা, তারা 71-এ জামাতের রোল জানে না, নারীদের প্রতি তাদের কি রোল ছিল জানে না। এখন নিজেকে যদি সে একটা ভোগ্যপূর্ণ মনে করে, অপপ্রচার মনে করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আওয়ামী লীগের অপপ্রচার, আচ্ছা আমি তাদের মানে বিতর্কের খাতিরে, তর্কের খাতিরে তাদের কথা আমি মানছি। এই যে এখন যে আজকে যে নারীটা তুমি